ইরানের একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা, প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য হয়ে এখন নেটো ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ পুরো বিশ্ব ব্যবস্থায় মিত্রতা আর সম্পর্কের বিন্যাস ঘটছে। বর্তমান সময়ে যখন প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন, ভারত কিন্তু খুব বেশি অ্যাক্টিভলি ইন্টারন্যাশনাল রিলেশনসে কোনো রোল প্লে করতে পারছে না, কেননা ভারতের হাত পা অনেকটা বাধা হয়ে গেছে। তার এমন এমন চয়েস, ইসরায়েলের পক্ষে যাওয়া, মধ্যপ্রাচ্যে তার অনেকাংশেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটা, তারপর ইরান আপনার ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার কাছে অনেকাংশে বিশ্বাসযোগ্যতা হারানো, সর্বোপরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চোখে ভারতকে রিয়েলি একটা মানে মিত্র, সামরিক ক্ষেত্রে সহযোগিতা করার মিত্র হিসেবে ভারতকে আর পায়নি। এই জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নাম বদলে প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে মাত্র 2 সপ্তাহ আগে, এবং ভারতের কোয়াডে সদস্য পদ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে চীন যাত্রা বাংলাদেশের প্রধানমন্ত্রীর, একটা কথা আমি যে ধরে নেই যে অনেকেই মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হবে এবং বাংলাদেশের চীন সফরের বেলায় শর্ত আরোপ করবে। কিন্তু আমি যতদূর জানতে পারলাম, সরাসরি আমার সুযোগ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে কথা বলার, আমাকে নিশ্চয়তা দেওয়া হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই চীনের সাথে সম্পর্কের বেলায় কোনো রকমের বাধা বা সম্মতি কোনোটাই প্রকাশ করেনি, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাথে পররাষ্ট্রমন্ত্রীর যে একটা যোগাযোগ ও সম্পর্ক রয়েছে, সেটা একটা বড় রোল প্লে করেছে চীন সফরের বেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহানুভূতিশীল হওয়া। এক্ষেত্রে এটাও বলা বাহুল্য যে পশ্চিমা বিশ্ব কিন্তু তারা লক্ষ্য করেছে যে আমাদের সীমান্তে ভারত কি ধরনের আন্তর্জাতিক আইনকে তারা খেলাপ করেছে এবং অগ্রাহ্য করেছে এবং এখনো করে যাচ্ছে, এবং আমাদের সাথে ভারতের প্রতিটি ক্ষেত্রে মুখে এক কথা, আবার কার্যক্ষেত্রে অন্য কথা। সুতরাং চীন আমাদের এই ক্ষেত্রে আশা করা যায়, আমি আশা করি যে প্রধানমন্ত্রী ফিরে আসছে সম্পূর্ণ স্যাটিসফাইড হয়ে, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। স্পেশালি আমার কাছে ভালো লেগেছে প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ, খুব কনফিডেন্টলি তিনি প্রত্যেকের সাথে মিলেছেন। একটা ইয়েও আমরা দেখাতে পারবো না যে যেখানে আমাদের যে প্রোটোকল মেইনটেইন করে চলা সেখানে কোনো বিচ্যুতি ঘটেছে। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য অধ্যাপক ডক্টর এম শাহেদুজ্জামান। আপনার কথা সূত্র ধরেই হাবিবুর রহমান হাবিব আপনার কাছে জানতে চাই, যেটি বললেন আর কি স্যার, যে প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ তা আমাদেরকে মুগ্ধ করেছে, এই সফরেও আমরা দেখতে পেরেছি, এবং দেশে এবং দেশের বাইরে যে জায়গায় তিনি যান না কেন তিনি একটা ইমেজ ধরে রাখার ট্রাই করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটি জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা বলছি যে 17টি সমঝোতা স্মারক বা চুক্তি যে সই হলো, এই চুক্তিগুলো সই হওয়ার ক্ষেত্রে বা বিবেচনায় নেওয়ার ক্ষেত্রে গ্লোবাল পলিটিক্স কিংবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আসলে কি কি বিষয় আরো এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির সম্মত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক ডক্টর এম শাহেদুজ্জামান স্যারকে শুভেচ্ছা। আসলে প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে। উনি প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া থেকে দেশে ফিরে না এসেই ওখান থেকে আপনি চীনে গিয়েছেন। যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত উনি, সেই কারণে ওনারা যেমন স্যার বললেন বডি ল্যাঙ্গুয়েজ, কোথাও মনে হয়নি যে আমি একটা মালয়েশিয়া যখন গেছেন, আমার ইব্রাহিমের সঙ্গে যখন কথা বলেছেন তখনও সেই স্মার্টলি সব কিছু করেছেন, এবং চীন অনেক বড় রাষ্ট্র, শক্তিশালী দেশ, সেখানেও যখন কথা বলেছেন চীনের সর্বোচ্চ নেতৃবৃন্দের সঙ্গে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, সেখানে তার নিজের উপর যে কনফিডেন্স এবং নিজের একটা দেশের যে প্রধানমন্ত্রী, সেটাকে সে তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে যে আমি চীনের তুলনায় ছোট দেশ, সেটা উনি ওনার প্রকারভঙ্গিতে এমন কিছু পায়নি, এবং চীন তাকে যথেষ্ট সম্মান করেছেন। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, তো আমার অনেক ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীকে অনেক বেশি অনেক ক্ষেত্রে সম্মানিত করা হয়েছে, যেটা দেখলাম। এখন কথা হলো যে এখন বর্তমান যে আপনার পলিটিক্স, বিশ্বে যে পরিবর্তনের হাওয়া, এবং সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চীন মালয়েশিয়া যাওয়ার কারণে ভারতের মাথা ব্যথা নেই, চীন যাওয়ার ক্ষেত্রে ভারতের মাথা ব্যথা থাকতে পারে, কিন্তু আমাদের কথা হলো তার মাথা ব্যথা থাকলে তার মাথায় তার মাথা থাকবে।
আমাদের ওটা দেখার দরকার নেই, কারণ ওনারা যে অমানবিক যে আচরণ করে যাচ্ছেন প্রতিদিন সীমান্তে পুশিন, সেখানে বিএসএফ এসে সেখানে ভারতীয় লোকজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু এখানে একটা বড় ব্যাপার হলো বিএসএফ এর সাথে কিন্তু কেউ আসতেছে না, ভারতের কেউ যাকে পাঠাতে চাচ্ছে সেও আসতে চাচ্ছে না। আর বাংলাদেশে আমার বিজেপির পিছনে হাজারো জনতা, তারা তার পক্ষ অবলম্বন করেছে। এটা কি ভারত বোঝে না? এটাকে আন্তর্জাতিকভাবে কি তার মান সম্মানের ক্ষতি হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে, এটা কিছু বোঝে না? হ্যাঁ, বুঝে না। তার কারণ হলো ভারতের আশপাশে যতগুলি রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র ভারতের পক্ষে নেই, না পাকিস্তান, না মালদ্বীপ, না শ্রীলঙ্কা, না কেউই তো তার পক্ষে নেই। তার আচরণের কারণে বড় ভাই হয়ে পারে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হবে। বড় ভাই কি দেখাবে কিন্তু আমাকে শোষণ করবে, নির্যাতন করবে, কতক্ষণ আমি মানবো? আমাদের বাংলাদেশ, আমরা ভারতের জনগণের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই, সরকারের সাথে আমাদের দ্বন্দ্ব, সরকারের ব্যবহারের কারণে দ্বন্দ্ব, সরকার পলিসির কারণে দ্বন্দ্ব। যে আমাদের দেশে যে 5ই আগস্টের আগে যে একটা সরকার ছিল, সেই সরকারের সাথে এবং সরকারের সাথে না, আওয়ামী লীগের সাথে তাদের ভারতের সম্পর্ক ছিল। যখন কংগ্রেস আসে তখনও আওয়ামী লীগের সম্পর্ক, যখন বিজেপি আসে তখনও আওয়ামী লীগের সাথেই সম্পর্ক রাখে তারা। বাংলাদেশের মানুষকে তারা তোয়াক্কা করে না। যে কারণে বিগত যে কয়েকটা নির্বাচন হলো, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এই নির্বাচনগুলি মোটেই নির্বাচনের মতো নির্বাচন হয়নি, একেবারেই নির্বাচন হয়নি। ভারত কিন্তু অখণ্ড সমর্থন দান করেছে এবং তারপরে সরকারকে টিকে রাখার জন্য, ওই ধরনের নির্বাচন করানোর জন্য উৎসাহিত করেছে। এবং পরবর্তী সময় যখন আপনার বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সরকার যখন পতন হলো, সরকার যখন পালিয়ে গেল, কোথায় গেল? সেখানে ভারতেই গেল, অন্য কোথাও কিন্তু তাকে কেউ জায়গা দেয়নি। পৃথিবীর কোনো দেশ তাকে কিন্তু জায়গা দেয়নি, ভারত ছাড়া। ভারতে যাওয়ার পরেও সে চেষ্টা করছে, এখানে ওখানে কেউ তাকে জায়গা দিচ্ছে না। এমন একজন মানুষ, এমন একজন প্রধানমন্ত্রী যে জনগণের রোষে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম পালানো পৃথিবীতে কেউ পালায় নাই, শুধু নিজে না। এবং সেই প্রশ্নের উত্তরে আমি বলতেছি যে সেই দেশে সেই প্রধানমন্ত্রী সহ সেই সময় নির্যাতন, সেই সরকারের যারা সরকারের সাথে যারা সাথে ছিলেন, মন্ত্রী, এমপি, নেতা, সব ভারতে। এখন সেই ভারত কিন্তু বাংলাদেশ সরকারকে স্থিতিশীল রাখার কোনো চেষ্টা নেই তাদের। বিভিন্ন হুমকি দিচ্ছে, কখনো কোনো হুমকি দেয় আমরা রংপুর দখল করে নেবো, কখনো কোনো হুমকি দেয় আমরা ফেনী দখল করে নেবো, কখনো কখনো বলে শেখ হাসিনাকে নিয়ে আমরা ভারতের সেনাবাহিনী সহ আমরা নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেবো, দেখি কে কি করে। এই সমস্ত কথাবার্তা তারা বলে। সেই জন্য ভারত কি করলো না করলো, দেখলো কি দেখলো না, ওইটা আমার দেখার বিষয় না। আমাদের দেখার বিষয়, আমরা ভূ রাজনৈতিকভাবে আমার বাংলাদেশের স্বার্থ যেখানে থাকবে, আমাদের প্রধানমন্ত্রী সেটাই দেখবেন, যেটা শহীদ জিয়া রহমান করেছেন। উনি যে কথা বলেন, ভারত ইসরায়েলকে সমর্থন করেছে, ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে, ইসরায়েল যে গাজাতে নৃশংসতা চালাচ্ছিল, কোন মানুষকে এটা সমর্থন করতে পারে? কোন দেশ সমর্থন করতে পারে? বিবেকমান তার সেটা করছে। আমি শেষ করি এটা, এইটা বলে শেষ করতে চাই, বাংলাদেশ না পৃথিবীতে একটা স্মরণীয় ঘটনা যে একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আবার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী, বাবা, মা, ছেলে, তিনজনই চীনের সাথে গেছেন। চীনের প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেছেন যে আপনার বাবা মার সাথেও চীনের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং বন্ধুত্বপূর্ণ। এটা একটা পৃথিবীর ইতিহাসে নতুন একটা ঘটনা বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে হাবিবুর রহমান হাবিব। এ পর্যায়ে অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, যেমনটা বললেন হাবিব ভাই, যে কুশিন ইস্যু নিয়ে হচ্ছে আমাদের একটা আমরা একটা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি, সেই রকম তো রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটিও এই আলোচনায় কিংবা এই সফরে একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারতো। সেই দিক থেকে কি আমরা আগাতে পারলাম? হ্যাঁ, পেরেছি। রোহিঙ্গাদের কথা স্পষ্ট এসেছে। এই রোহিঙ্গা বিষয়ে যে আলোচনা হয়েছে তার ফলে কি বের হয়ে আসলো সেটার উল্লেখ রয়েছে প্রেস কনফারেন্সে বেশ কয়েকবার। সেখানে বলা হয়েছে যে চীন এটা সুস্পষ্টভাবে বলেছে যে মায়ানমারের যে শাসকরা, তাদের সাথে যদি বাংলাদেশ বসতে চায়, সেখানে চীন সরাসরি সেই প্রক্রিয়াকে সহযোগিতা করবে, ফ্যাসিলিটেট করবে। এমনকি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে চীনকে যদি এমন কোনো স্টেপস নেয়ার ব্যাপারে প্রয়োজনীয়তা আসে এবং বাংলাদেশ যদি সেটা অনুভব করে, সেক্ষেত্রে চীন সরাসরি আলোচনায় অংশগ্রহণ করতে রাজি আছে। এবং সেদিক থেকে বলা হয়েছে কিন্তু এই যে সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে যে রোহিঙ্গারা আছেন, ওনারা নিজ দেশে যদি ফিরতে চান, এই ধরনের কোনো সম্ভাবনা কি অদূর ভবিষ্যতে তৈরি হবে বলে আপনি মনে করেন? একমাত্র চীন চাইলেই সেটার সম্ভাবনা হতে পারে। কেননা চীনের যে অস্ত্র সেটা ব্যবহার করা এবং আরাকান আর্মিকে তার যে এখন ডিক্লাইন হচ্ছে,
সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে চীন যদি সে চায়। এখন যেহেতু মায়ানমারে সামরিক শাসকরা এখন আবার আরাকান অঞ্চলে নিয়ন্ত্রণ রিগেইন করছে এবং মায়ানমারের নৌবাহিনীর নিয়ন্ত্রণও এখন মায়ানমার সরকারের হাতে রয়েছে, সেই ক্ষেত্রে এই যে আপনার কমপ্লিকেশন রয়েছে যে ভারতে ভিজিট করেছে মায়ানমারের প্রেসিডেন্ট এবং ভারত মায়ানমারকে তার সহযোগিতার আশ্বাস দিচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে ভারত কতটুকুই বা সহযোগিতা করতে পারবে, কারণ মায়ানমার সীমান্তে ভারতের বিদ্রোহী গ্রুপরা যারা উত্তর পূর্ব ভারতে স্বাধীনতা চায় তারা সেখানে আশ্রয় নেয় এবং ভারত মূলত তার নিজের স্বার্থেই মায়ানমারকে ব্যবহার করতে চায়। সত্যিকার অর্থে চীনই নিয়ন্ত্রণ করে মায়ানমার নেতৃত্বের ধারাবাহিকতা এবং তাদের ক্ষমতায়ন। সীমিত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে মায়ানমার, এই ব্যাপারেও কিন্তু চীন কোনো আপত্তি জানায়নি বা এমনকি কোনো দৃঢ় সহযোগিতার আশ্বাস না দিলেও চীন মোটামুটি চেয়েছে যে একটা স্থিতিশীল সরকার আসুক। সেই ক্ষেত্রে কি ডক্টর শাহাদুজ্জামান আপনি মনে করেন যে ফরেন এবং ডিফেন্স এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম, আমাদের দেশের হোক সেটা হচ্ছে দুই পরাশক্তি অন্যান্য পরাশক্তিগুলোরই হোক, কিভাবে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই প্রসঙ্গে আসবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা আলোচনা করছি তারেক রহমান ও শি জিনপিং বৈঠক, এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, এই সফরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল তিস্তা মহাকরণ পরিকল্পনা। সেই দিক থেকে আমরা আসলে আলোচনা কত দূর এগিয়ে নিতে পারলাম বলে আপনি মনে করেন? না, এটা আমি যখন বৈঠকের আগে তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন একদিনকে যেন যে তিস্তা নিয়ে কোনো আলোচনা হবে কিনা। তিনি দৃঢ়তার সঙ্গে বললেন হ্যাঁ তিস্তা নিয়ে আলোচনা হবে। পরবর্তী সময় দেখলাম তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। এটা তো আমাদের সরকারের তো দুইটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত, এবং দেশপ্রেমিক সরকারের যে বলিষ্ঠতা এটা তো প্রমাণ হয়েছে। কোনটা? ভারত বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারবে আর শুষ্ক মৌসুমে শুকিয়ে মারবে আমার বাড়িতে পদ্মার পাড়ে, কি অবস্থা পদ্মার চর। সে কারণে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পদ্মা ব্যারেজ করবো এবং আমরা পাশাপাশি তিস্তা ব্যারেজ আমরা করবো, আমাদের বাঁচতে হবে তো। তো সেজন্য তিস্তার ব্যাপারে কথা হয়েছে এবং আমি আশা করি যে দুইটা ব্যারেজই ইনশাল্লাহ আমাদের সরকারের পক্ষ থেকে, অলরেডি পদ্মা ব্যারেজ তো আমাদের বাজেটের ভেতরে টাকা অন্তর্ভুক্ত হয়েছে এবং আগামীতে তিস্তা ব্যারেজ নিয়েও আমাদের কথা হবে এবং আমরা সেটা করতে পারবো বলে আশাবাদী। কারণ আমাদের চীনের সাথে, চীন আমাদের উন্নয়নের পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার আমাদের। আজকে বাংলাদেশের অনেক জায়গায় অনেকগুলি, যেমন এই যে ধরেন আওয়ামী লীগের সরকারের সাথে তো ভারতের সরকারের এত সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক, গভীর সম্পর্ক, শেষ পর্যন্ত বলতে বলতে পররাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেছিলেন আব্দুল মোমেন সাহেব আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো সেই সময় তো চীনের অর্থায়নে বাংলাদেশে বহু অবকাঠামো তৈরি হয়েছে। তো সেখানে তো আর ওই সরকার, আওয়ামী লীগের সরকার তখন ই করে না যে চীনের, আওয়ামী লীগের সাথে এত সম্পর্ক আমাদের, ভারতের আমাদের এত সম্পর্ক, চীনের কোনো অর্থায়নে আমরা করি না। চীনের সেই সক্ষমতা আছে, ভারতের সেই সক্ষমতা নেই। আমার দেশকে অবকাঠামোর দিক থেকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে চীনকে আমাদের পাশে থাকতে হবে, রাখতে হবে আমাদেরকে। সেজন্য অন্য কি মনে করলো না ভারত আমাদের কিছু দেবে না, আমাদের দেওয়ার ভেতরে ভারত কি দেয়, ভারত আমাদের কাছে নেয় কি নেয়। এই যে আবার 28 তারিখ থেকে আবার টুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আমরা খরচ করে ভারতের চিকিৎসার জন্য যাই। ওদের যেদিকে অতিরিক্ত কাপড়, অতিরিক্ত পেঁয়াজ যখন থাকে ওদের দেয়, যখন থাকে তখন দেয় না, যেখানে 200-300 টাকা কিনতে হয়। ভারত আমাদেরকে কিছুই দেয় না। ওদের অতিরিক্ত জিনিস, মশলা থেকে শুরু করে শাড়ি, কাপড়, লুঙ্গি, গরু, ছাগল যেগুলো আছে, গরু, এইগুলি দেয় আমাদেরকে। আমরা কি দিই? আমাদের এখান থেকে আমরা জানি যে মনে হয়, যেটা শুনি আর কি, যে বাংলাদেশ থেকে থার্ড হাইস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে যেতে ভারতে। বাংলাদেশে একটা লোকও ভারতে 10,000 টাকা ভারত থেকে বাংলাদেশে আসে না, কিন্তু বাংলাদেশে কোটি কোটি টাকা কিন্তু ভারতের বিভিন্ন কর্মকর্তারা, বিভিন্ন গার্মেন্টস সেক্টর, বিশেষ করে ভারতে প্রচুর লোক কাজ করে অনেক স্যালারিতে। ভারত আমাদের কাছে অনেক কিছু, ভারতের আমাদের কাছে দেওয়ার কিছু নেই। ভারতের কাছে আমরা যেগুলো, আমরা যদি সৎ হই, সিনসিয়ার হই, আমাদের ভারতে পেঁয়াজ আমাদের আলাদা দরকার। আমার পাবনাতে যে পেঁয়াজ আবাদ হয়, পেঁয়াজ সংরক্ষণ করতে ভারতে পেঁয়াজ আনা লাগবে না। আমার আলু আমরা উদ্বৃত্ত, শাকসবজি তৈরি আমরা উদ্বৃত্ত, গরু এখন ওদের দরকার পড়ে না। আর আমাদের দেশে
গরু ধরেন আপনার যেগুলি বাচ্চা দেয়, যেগুলি বাচ্চাদের সক্ষমতা থাকা অবস্থায় গাভী এবং ছাগি বাচ্চাদের সক্ষমতা অবস্থায় আমরা জবাই বন্ধ করে দিই, আমরা এক্সপোর্ট করতে পারি। ভারত যখন গরুর মাংস এক্সপোর্ট করে, আমাদের দেশে গরু দিতে চায় না, নিজেরা কেটে টুকরো করে গরুর মাংস এক্সপোর্ট করে। আমাদের ভারতের মুখাপেক্ষি হয়ে আমাদের থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, চীন আমাদের কি দেবে? চীনেও আমাদের কোনো লোকজন সেখানে গিয়ে রেমিটেন্স তারা পাঠায় না, বা চীন থেকে আমরা প্রচুর আমদানি করি, আমাদের এখানে বাণিজ্য ঘাটতি আমাদের অনেক। কিন্তু চীনের সাথে যে কথাগুলো হচ্ছে, আমরা যেমন গার্মেন্ট শিল্প, চীন ছিল আগে প্রথম, এখন চীন ওগুলি করতে চায় না। এখন চীন 5 টাকা খরচ করে 500 টাকা জিনিস পাওয়া যায়, সেলাই দর্জিগিরি করতে চায় না। এখন আমাদের দেশে গার্মেন্ট শিল্পতে যা লাগে অ্যাক্সেসরিজ ম্যাক্সিমাম চীন থেকে আনে। চীনের সাথে যেটা কথা হয়েছে, আমাদের দেশে সেই ধরনের শিল্পগুলি প্রতিষ্ঠান আমরা এখানে গড়ে তুলতে পারি, তাহলে এখানে আমার কর্মসংস্থান হবে। নিশ্চয়ই ভারত কিন্তু আমার এমন কোনো কাজ করে, চীন আমরা করে দেবো। এই জন্য অনেকগুলি বিষয় আছে চীনের সাথে এই যে এটা আপনার ভিজিটটা বা এই সফরটা অত্যন্ত এমন একটা সময় হয়েছে যখন চোখটা বাংলাদেশের দিকে সেটা পৃথিবীর পড়েছে, এই মুহূর্তে বাংলাদেশ কি করছে, আমাদের সঠিক কাজে করেছে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব আপনার বক্তব্যের জন্য। এ পর্যায়ে ডক্টর এম শাহিদুজ্জামান, আপনার কাছ থেকে একটু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটু জানতে চাই, যে যেই আশা নিয়ে হচ্ছে আমরা এই সফরে গেলাম, তার কতটুকু আসলে আমরা সফল হতে পারলাম, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা ইস্যুটি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেজ করলেন, যখন এতক্ষণে তারেক প্রধানমন্ত্রীর ফিরে আসার কথা এবং সারা দেশের দেশবাসী তাকিয়ে আছে তিস্তার ব্যাপারে একটা অত্যন্ত কার্যকর সিদ্ধান্ত হবে, তখন কিন্তু এখনো এটা একটা ভূরাজনৈতিক দিকের আমি একটা বাস্তবতা তুলে ধরতে চাই, যেটা সাধারণত আমলাতন্ত্র মূল্য দেয় না। আমলাতন্ত্র খালি আর্থিক লেনদেনকেই প্রাধান্য দেয়, তারপর বিভিন্ন দেশকে ভাগ করে দেবে তিস্তা পরিকল্পনার কাজ, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক, ভারত, জাপান এরা থাকবে। এই ধরনের ইয়েকে, যে বাস্তবায়নের প্রক্রিয়াকে, সিদ্ধান্ত গ্রহণকে আরো বিস্তৃতি দিয়ে দেয়। কিন্তু আমার ধারণা, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি জিওপলিটিক্সের ছাত্র হিসাবে, যে একমাত্র চীনকেই সর্বাত্মকভাবে তিস্তার দায়িত্ব কেন দেয়া উচিত। দেখেন, ভূরাজনৈতিক বাস্তবতা ম্যাপ কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। চীন হিমালয়ের প্রতিটি অংশ, সেই পাকিস্তান, ইরান থেকে নিয়ে একেবারে এই আরাকান রাজ্য পর্যন্ত চীনের বিস্তৃতি কাছাকাছি। হ্যাঁ, এখন তিস্তার কথাই যদি চিন্তা করেন, তিস্তা কিন্তু সিকিম হয়ে আসে, সিকিমের জাস্ট উত্তরেই কিন্তু চীন এখানে প্রচুর সামরিক অংশগ্রহণ করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফেনোমেনা হচ্ছে যে ভারত যখন টিপাই মুখ করতে যাচ্ছিল ড্যামটা, বাংলাদেশ প্রচন্ড অ্যাপিল করেছে। কত রকমের ভয়, ভূমিকম্প হতে পারে, সিলেট শহর ডুবে যেতে পারে পানিতে, এবং এটা একটা বাংলাদেশের অস্তিত্বজনিত হুমকি ছিল। কিন্তু তারপরও কিন্তু ভারত তার কাজ চালিয়ে যাচ্ছিল। কি ঘটলো? সেই যখন তিস্তার ব্রহ্মপুত্রের অরিজিন আমরা জানলাম তিব্বত থেকে আসে, তিব্বতের এমন এমন জায়গায় চীন ড্যাম তৈরি করেছে, যেমন ধরেন 3 গর্জেস ড্যাম, সেটা অত্যন্ত বিশাল। তার চেয়েও বিশাল আরেকটা ড্যাম চীন তৈরি করছে, যার এমন শক্তি থাকবে যে ইচ্ছা করলে কিন্তু ব্রহ্মপুত্র নদীর ফ্লো চীন বন্ধ করে দিতে পারে। এখন চীনের হাতে, তাহলে আমরা ধরে নেই যে ওয়েপনাইজেশন অফ ওয়াটার, হ্যাঁ, অস্ত্রায়ন, হ্যাঁ, এই শক্তি চলে এসছে। ভারত অলরেডি সেটা প্রয়োগ করেছে পাকিস্তানে, হ্যাঁ, যে ইন্দাস ওয়াটার ট্রিটি, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক গ্যারান্টিয়ার, সেই ট্রিটি ভায়োলেট করে ভারত এখন পানি বন্ধ করে দিয়েছে। পাকিস্তান কিন্তু আণবিক অস্ত্র ব্যবহার করার মতো হুমকি দিয়েছে ভারতকে। এখন ধরেন, কেন আমরা চীনকে তিস্তায় একচ্ছত্র অধিকার দেব? এই জন্যই দেব যে তিস্তা সম্পূর্ণ একটা ভারতীয় নদী, ইয়ে থেকে আসে। এখন তিস্তার ফ্লো দেখেন, ভারত ইচ্ছা মতো, যেটা আমাদের হাবিব ভাই বললেন একটু আগে, যে আমাদের মানুষকে ডুবে মারে, আবার পানি বন্ধ করে দিলে পুরা তিস্তা একদম খরা হয়ে যায়। এই যে এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই গজলডোবা ড্যাম যেটা করেছে, সেটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এখন আমি মনে করি, আমরা যদি সর্বাত্মকভাবে তিস্তা চীনের উপর দায়িত্বটা দিয়ে দিতাম, যদি এখন প্রধানমন্ত্রী এসে বলতো